ক্লাসে তোমাদের যদি মনে থাকে আমরা লাস্ট ক্লাসে পড়তেছিলাম কি? আমরা লাস্ট ক্লাসে পড়তেছিলাম স্যার ট্যারিফ। ঠিক আছে, আমরা ট্যারিফ নিয়ে 2 থেকে 3টা আমরা ম্যাথও দেখছিলাম তোমাদের যদি মনে থাকে যে স্যার আমরা 2 পার্ট ট্যারিফ সিস্টেমের কথা বলতেছিলাম যে স্যার 2 পার্ট ট্যারিফ সিস্টেম। ঠিক আছে, আমরা 5.1 এবং 5.2 এই দুইটা ম্যাথই করে দেখাইছিলাম এবং আজকে আমরা এখান থেকে শুরু করবো। এটা যদিও আমি তোমাদের বাড়ির কাজ দিছিলাম, এটা কেউ কি করছো বা কেউ কি দেখছিলা আমাদের মধ্যে? কেউ কি মানে ট্রাই করছিলা বা দেখছিলা কেউ? দেখো নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডিসকাস করি, তোমরা শোনো। আচ্ছা, তো দেখো এইখানে যেটা বলা আছে 5.4 এ খুবই ইনোভেটিভ একটা কোয়েশ্চেন বলা আছে। দেখো যে যেহেতু আমরা ট্যারিফ নিয়ে কথা বলতেছিলাম, ট্যারিফ মানে হলো ইলেকট্রিসিটি যে বিল এর ইউনিট প্রতি বিদ্যুৎ কত আসবে, এটাই তো ট্যারিফ। তো বলছে দেখো যে এ সাপ্লাই ইজ অফার্ড অন দ্য বেসিস অফ ফিক্সড চার্জ। একটা সাপ্লাই যে কোনো একটা কোম্পানি থেকে বলছে যে অফার করতেছে যে ফিক্সড চার্জ 30 টাকা পার অ্যানাম প্লাস 3 পয়সা পার ইউনিট। বুঝছো, প্রতি বছর 30 টাকা তোমাকে ফিক্সড দিতে হবে এবং তুমি যতটুকু ব্যবহার করবা, যত ইউনিট, প্রতিটা ইউনিটের জন্য তোমার 3 পয়সা করে দেয়া লাগবে। অথবা আরেকটা অফার দিচ্ছে, আরেকটা অফার কি, alternatively at the rate of 6 পয়সা per unit for the first 400 unit per annum and 5 পয়সা per unit for additional। তার মানে হলো যে সারা বছর তুমি যত বিদ্যুৎ ব্যবহার করবা, এই টোটাল বিদ্যুতের প্রথম 400 ইউনিটের জন্য তোমার 6 পয়সা করে দেয়া লাগবে এবং 400 ইউনিটের বাইরে তুমি যাই ব্যবহার করো সেটার জন্য 5 পয়সা করে দেয়া লাগবে। তাহলে দেখো একটাতে একটা ফিক্সড টাকা নিয়ে নিচ্ছে এবং বলতেছে যে 3 পয়সা করে পার ইউনিট। আর আরেকটা অফারে বলতেছে, মানে দুই ধরনের অফার প্যাকেজের মতো, যে তুমি যদি 400 ইউনিট ব্যবহার করো প্রথম 400 ইউনিটের জন্য 6 পয়সা করে এবং এরপরে যত ইউনিটই ব্যবহার করো প্রতি ইউনিটের জন্য 5 পয়সা করে। এখন বলছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ ইউনিট টেকেন পার অ্যানাম ফর উইচ দ্য কস্ট আন্ডার 2 ট্যারিফ বিকামস সেম। এমন একটা ইউনিটের অবস্থা নিয়ে আসো, যে এমন একটা ইউনিট মানে বের করো যেই সময় এই দুইটার টাকাই সমান হবে, দুই রকম ট্যারিফই সমান হবে। মনে করো যে এটা কি কত, এটা কি 700 ইউনিট হবে নাকি 800 ইউনিট হবে নাকি 900 ইউনিট হবে, যেই ক্ষেত্রে দুই পরিমাণ প্যাকেজের টাকাই সমান পড়বে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা ধরি যে প্রথমে আমরা ধরি যে সারা বছর আমরা 400, প্রথমে আমাকে দেখতে হবে যে 400 বেশি আমরা ব্যবহার করি। সাপোজ ধরি যে আমরা এটা ধরলাম এক্স, এই এক্স এর ভ্যালু 400 থেকে বেশি। এটা 400 থেকে বেশি যেটা যে কোনো হতে পারে, আর আপাতত ধরি এক্স হলো 400 থেকে বেশি। এখন বলছে কি যে দেখো যে স্যার তাহলে প্রথম সিস্টেমে এক্স হলো টোটাল ইউনিট, তাহলে প্রথম সিস্টেমের টাকা কি হবে? সারা বছরে কিন্তু তোমাকে একটা ফিক্সড 30 টাকা দেয়াই লাগবে। দেখো 30 টাকা দেয়াই লাগবে ফিক্সড, এবং প্রতি ইউনিটের জন্য 3 পয়সা করে দেয়া লাগবে। 3 পয়সা মানে হলো 0.03 টাকা, তাই না? আমরা জানি কি 1 টাকা 100 পয়সা, তাহলে 3/100 মানে কি 0.03। এটা হলো প্রতি 0.03 হলো কি প্রতি ইউনিটের জন্য, এক ইউনিটের জন্য 0.03। তাহলে এক্স পরিমাণ যে আমরা ইউনিট বিদ্যুৎ ব্যবহার করব, তাহলে এটার জন্য টাকা কত আসবে? 0.03 এক্স, তাই না? কেউ রেসপন্স করো, মানে আমার কথা কি শোনা যাচ্ছে তোমরা, মানে কি? জি স্যার, শুনতেছি। জি স্যার, জি হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, বুঝতে না পারলে আমাকে বললো। হ্যাঁ, তাহলে এক ইউনিটের জন্য জি যদি স্যার। 0.03 হয়, তাহলে এক্স ইউনিটের জন্য কি হবে? ঐকিক নিয়ম 0.03 সাথে কি এক্স গুণ হবে। ঠিক আছে, তাহলে টোটাল টাকা কত হবে? টোটাল টাকা হবে স্যার 30 প্লাস 0.03 ইন্টু এক্স। এটা ফার্স্ট সিস্টেমের জন্য। ঠিক আছে, এটা হলো ফার্স্ট সিস্টেমের জন্য। এখন সেকেন্ড সিস্টেমটা কি বলছে?
সেকেন্ড সিস্টেমটা বলছে স্যার যে 6 পয়সা করে প্রথম 400 ইউনিট এবং বাকি যে ইউনিটটা থাকে সেটা হলো 5 পয়সা করে। তাহলে দেখো আমরা তো ধরে নিছি যে স্যার এক্স হলো কি 400 থেকে বেশি, তাহলে এক্স যদি 400 থেকে বেশি হয় মাই স্টুডেন্ট, তাহলে প্রথম যে 400 ইউনিটের টাকাটা, তাহলে আমরা প্রথম হবে কি 400 ইন্টু 0.06, কারণ এটা তো 6 পয়সা করে, তাহলে বাকি ইউনিট কতটুকু থাকে? ইউনিট বাকি থাকে স্যার এক্স মাইনাস 400, যে টোটাল ইউনিট যদি 400 হয়, এক্স হয়, তাহলে প্রথম 400-র জন্য আমরা টাকা বের করে ফেলছি, তাহলে বাকি ইউনিটের জন্য কত করে হবে? এই এক্স মাইনাস 400 হলো সেই বাকি ইউনিট, কারণ টোটাল ইউনিট এক্স, আমরা অলরেডি 400-র জন্য এখানে বসাইছি 6 পয়সা করে, তাহলে এই বাকি এক্স মাইনাস 400 কি হবে? এইটা এই ইউনিটটা হবে হলো স্যার 5 পয়সা করে। তাহলে দেখো প্লাস এক্স মাইনাস 400 ইন্টু 0.05 পয়সা। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেটরে, আমরা ফাইনালি পাবো 4 প্লাস 0.05 এক্স। আমাকে বলছে কোন ইউনিটের জন্য এই দুইটা ভ্যালু, এই যে আমরা প্রথমটার জন্য টাকা বের করলাম সারা বছরের, দ্বিতীয়টারও টোটাল বিল বের করলাম, এই দুইটা বিল সমান হবে। আমরা ধরে নিয়েছিলাম এটা হলো এক্স, তাহলে এই দুইটা যেহেতু সমান হবে, তাহলে এই দুইটাকে আমরা ইকুয়েশন ধরতে পারি, যেহেতু বোথ চার্জ আর ইকুয়াল, তাহলে 30 প্লাস এইটা আর এটার সাথে ইকুয়ালস কি সমান হবে। এখান থেকে আমরা ইজিলি এক্স এর ভ্যালু বের করে ফেলতে পারবো। এক্স এর ভ্যালু বের করে দেখবো যে স্যার যদি আমরা 1300 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করি, কিলোওয়াট আওয়ার কিন্তু 1 ইউনিট বিদ্যুৎ, 1 ইউনিট ইলেকট্রিসিটি ইকুয়ালস টু কি 1 কিলোওয়াট আওয়ার। আবারও বলতেছি বারবার, এগুলো যাতে কখনোই ভুল না হয় তোমাদের, যে 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, বিদ্যুৎ। তাহলে আমাদের 1300 ইউনিট যদি আমরা বিদ্যুৎ ব্যবহার করি সারা বছরে, ঠিক আছে, তাহলে আমি যেই সিস্টেমে নেই না কেন, যদি আমি উপরের সিস্টেমে নেই বা নিচের সিস্টেমে নেই, আমার বিল কিন্তু একই টাকা আসবে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের বলি, যে তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার বিদ্যুতের বিল কত আসবে, এটা কি ক্যালকুলেট করা যাবে কি? তোমরা কি করতে পারবা কিভাবে বিদ্যুৎ বিল কিরকম আসে? জি স্যার। কিভাবে জি বলো স্যার তো? পারবো স্যার, তবে স্যার এর প্যানেলগুলো সাথে কত ওয়াট এডিশনাল ধরবো, কিছু লাইট চার্জ কত যুক্ত ওয়াট, হয়। হুম, শোনো, সবগুলো ওয়াট। হ্যাঁ তোমরা যেটা করবা যে সবার আগে মানে আলাদা আলাদা করতে পারো, বা এটা বিশেষ করে এটা হয় যে তোমার কখন বলে, মনে করো যে বাসায় হিটার আছে বা রাইস কুকার আছে বা কারি কুকার আছে বা ওয়াশিং স্যার মেশিন আছে, এটা স্যার এটা তো একটা আলাদা আলাদা করতে হয় তো স্যার। হ্যাঁ এটা আলাদা মানে আলাদা একটা ইজিলি ওয়ার্ডের করতে এক পারবা। এক একটা ওয়াট তো, সবটা এক একটা এক এক রকম। হ্যাঁ, তো তোমরা যেটা করবা যে কোনো একটা অ্যাপ্লায়েন্স বা লোড, যেমন মনে করো ওয়াশিং মেশিন, যেমন গতকালকে আমার আম্মা বলতেছিল ওয়াশিং মেশিনে বিদ্যুৎ বিল কিরকম আসে। তো আমি তখন আমরা কি করবো, সবার আগে তোমরা নেম প্লেট চেক করবা, নেম প্লেট চেক করে দেখবা এই রেটেড পাওয়ার কত, রেটেড ইনপুট পাওয়ার কত, কতটুকু সে পাওয়ার নেয়। ঠিক আছে, ভোল্টেজ কারেন্ট কিছু চেক করার দরকার নেই, জাস্ট পাওয়ারটা দেখবা, দেখবা ওয়াটে একটা ভ্যালু দেয়া থাকবে। ঠিক আছে, ওয়াশিং মেশিনে আমাদেরটা ভ্যালু দেয়া কত ছিল, 450 সামথিং, এরকম আর কি, 450 ওয়াট বা এরকম একটা কিছু ভ্যালু দেওয়া ছিল। তো যখন ওয়াটে ছিল তখন তুমি এটাকে ঘন্টা দিয়ে গুণ করবা। মনে করো ওয়াশিং মেশিনটা যদি 1 ঘন্টা চলে, যদি 1 ঘন্টায় চলে, তাহলে তুমি ওইটার সাথে 1 ঘন্টা দিয়ে গুণ করলে কি আসবে, 450 ওয়াট আওয়ার। তোমাকে তো এটাকে কিলো ওয়াট আওয়ারে নিতে হবে না, তো কিলো ওয়াটের জন্য 1000 দিয়ে ভাগ দিবা। তো যদি ওইটা 2 ঘন্টা চলে, যদি ওইটা 2 ঘন্টা চলে, আচ্ছা একটু একটা মিনিট সময় দে তো আমাকে, একটু বাসায় একটু ডাকতেছে, একটা মিনিট। আচ্ছা, আমাদের এখানে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, তোমাদের দিকে কি অবস্থা? হুম? জি স্যার, আজকে ঢাকার ভিতরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ সকাল কালকেও হয়েছে স্যার একবারে এদিকে তো অন্ধকার হয়ে আসছে, অন্ধকার, অনেক আমাদের এখানে বৃষ্টি সারাদিনই স্যার, অন্ধকার। এখনো বৃষ্টি।
আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় কারেন্ট চলে গেলে যদি আমি ডিসকানেক্ট হয়ে যাই, মনে করবো যে আমার পাওয়ার চলে গেছে, ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, চলে যাও না আর কি, আমি আবার মোবাইল দিয়ে জয়েন করব। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তোমরা এই যে ওয়াটটার সাথে আওয়ার গুণ করবা। ঠিক আছে, মনে করো যে 2 ঘন্টা চললো, তাহলে 450 × 2, ওইটাকে আবার 1000 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, এইভাবে হলো যতই ভ্যালু আসবে ওইটা হলো তত ইউনিট বিদ্যুৎ, ওই টাকা দিয়ে গুণ করলেই ইজিলি বিদ্যুৎ বিল চলে আসবে। তো এইভাবে তোমরা হিসাব করতে পারো যে একটা ইউনিট, যেমন ওয়াশিং মেশিন সারা মাসে কত ঘন্টা চলে, তুমি এটা আনুমানিক ধরে নিলা যে দৈনিক যদি 2 ঘন্টা করে চলে, তাহলে মাসে 60 ঘন্টা, তাহলে 60-এর সাথে ওর পাওয়ারকে গুণ করে ডিভাইড বাই 1000, যত ইউনিট আসে ওইটা দিয়ে শুধু 5 টাকা বা 6 টাকা যে বিল তোমাদের ইউনিট আছে ওইটা গুণ করলে কিন্তু ইজিলি বিদ্যুৎ বিল বের হয়ে যাবে। সো এটা একটা জাস্ট অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এগুলো কিন্তু একেবারেই আমাদের মানে খুব হাতে নক্ষত্রে থাকা দরকার আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা ম্যাথটা দেখি। আহ, আশা করি এটা তো তোমার প্রবলেম নাই, প্রবলেম হলে ডেফিনেটলি তোমরা নিজের একটু আনমিউট করে আমাকে কোশ্চেন করবা। ঠিক আছে, আচ্ছা দেখো এই প্রশ্নটা কি বলা হয়েছে। এই প্রশ্নটা বলা হয়েছে যে তোমার বলছে যে একটা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু সময় লাগবে, ধৈর্য ধরে, প্রশ্নটা অনেক বড়, দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, খুব সহজ জিনিস, একটু ধৈর্য ধরে দেখো। বলছে an electrical supply company having a maximum load of 50 মেগাওয়াট, ম্যাক্সিমাম লোড কত এর, 50 মেগাওয়াট, ইনফরমেশন গুলা দেখতে হবে আগে। স্যার এর ম্যাক্সিমাম লোড হলো 50 মেগাওয়াট, জেনারেটস 18 × 10⁷ ইউনিট পার অ্যানাম, সারা বছরে সে 18 × 10⁷ ইউনিট বিদ্যুৎ, ঠিক আছে, উৎপন্ন করে এবং সাপ্লাইও করে। ঠিক আছে, সাপ্লাই, এবং এটা সাপ্লাই কনজিউমার্স হ্যাভ এ অ্যাগ্রিগেট ডিমান্ড অফ 75 মেগাওয়াট, এটা হলো প্রত্যেক জনের আলাদা আলাদা ডিমান্ড, এটা খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন না এখানে। আচ্ছা বলছে দ্য অ্যানুয়াল এক্সপেন্স, সারা বছরের খরচের মধ্যে ক্যাপিটাল মূলধন, ঠিক আছে, মূলধন ফুয়েলের জন্য 90 লক্ষ টাকার তেল খরচ হয় ওই কোম্পানির। ঠিক আছে, ফিক্স চার্জ কনসার্নিং জেনারেশন করতে একটা ফিক্স চার্জ খরচ হয়। এখন এটার মধ্যে হতে পারে তোমার মেইনটেনেন্স হতে পারে বা বেতন 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 আদি হতে পারে, এই টাকাটা লাগেই, ফিক্সড, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, 28 লক্ষ টাকার লাগে। আর হচ্ছে ফিক্স চার্জ কনসার্নিং ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন, এই যে এটাকে ট্রান্সমিট করতেছে, মাঝে মাঝেই তোমার প্রবলেম হয়, এগুলাকে মেইনটেনেন্স করা লাগে, রিপেয়ারিং করা লাগে, এবং এই যে বিভিন্ন সাবস্টেশনের যে রানিং অবস্থায় আছে এর যে কস্ট, বেতন থেকে শুরু করে সকল প্রকার কস্ট মিলে 32 লক্ষ টাকা তার সারা বছরে খরচ হয়। তাহলে এগুলো কি ফিক্সড কস্ট বলতেছে। ঠিক আছে, বলছে অ্যাজিউম করো 90% ফুয়েল কস্ট ইজ এসেনশিয়াল টু রানিং চার্জ, একটা হলো ফিক্সড চার্জ, একটা হলো রানিং চার্জ। দেখো এই দুইটা কিন্তু ফিক্সড, এটা বলে দিছে, কিন্তু এই ফুয়েলটা কিন্তু ফিক্সড আর রানিং এটা কিন্তু বলে নাই। এখানে এসে বলছে যে 90% যে টাকাটা ফুয়েলের জন্য, যে 90 লক্ষ টাকাটা ধরা আছে, এর মধ্যে 90% টাকাই হলো রানিং চার্জ। রানিং চার্জ বলতে ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবা তাহলে খরচ হবে, আর 10% যে টাকাটা সেটা খরচ হবেই। এটা হতে পারে লুব্রিকেন্ট থেকে শুরু করে নানান রকম অয়েল, যেটা তোমার ফিক্সড, এটা খরচ হবে, এটা নিয়ে কোনো পরিবর্তন নাই। ফিক্সড মানে কি অপরিবর্তনীয়, আর রানিং মানে হলো কি চেঞ্জ হতে পারে, এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে। এবং বলছে কি দেখো যে দ্য লস ইন ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন ইজ 50% অফ কিলোওয়াট জেনারেটেড। বলছে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনে 15% ইউনিট বিদ্যুৎ লস হয় যেটা জেনারেট করছে। তাহলে দেখো এখানে যেটা বলে দেয়া আছে, খুব সুন্দর করে খেয়াল করো, যে এই যে 18 × 10⁷ যে ইউনিটটা, এটা কিন্তু জেনারেট করছে, এটা কিন্তু জেনারেশন এন্ডে আছে, এটা কিন্তু ডিস্ট্রিবিউশন এন্ডে আসে নাই। ডিস্ট্রিবিউশন এন্ডে যেটা আসছে সেটার এই টোটালটার 15% কম। কারণ বলে দিচ্ছি কি, কারণ 15% কি এই ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে কি লস অবস্থায় আছে। তাহলে বলছে একটা 2 পার্ট ট্যারিফ সিস্টেম বানাও, একটা 2 পার্ট ট্যারিফ বানাও টু ফাইন্ড দ্য অ্যাকচুয়াল কস্ট অফ সাপ্লাই টু দ্য কনজিউমার্স। এখানে যে ট্যারিফটা বানাইতে বলছে সেটা কিন্তু প্রফিট সহ না, শুধু কস্ট আসবে, প্রফিট কিন্তু বলে নাই। তার মানে তুমি যে ট্যারিফটা বের করবা সেটা হলো শুধুমাত্র কস্ট,
এখন 2 পার্ট ট্যারিফ সিস্টেম বলছে। 2 পার্ট মানে কি, দুইটা পার্ট হবে। প্রথম পার্টটা হবে যে ফিক্সড চার্জ গুলো যেগুলো আছে না, ফিক্সড চার্জ থেকে একটা পার্ট আসবে, এবং এই যে রানিং যে পার্ট আছে, রানিং পার্ট থেকে আসবে আমার সেকেন্ড পার্টটা। সবসময় মনে রাখবা ফিক্সড পার্ট থেকে বা ফিক্সড যে খরচগুলা, এখান থেকে যেইটা আসে সেটা হলো ম্যাক্সিমাম ডিমান্ড, ম্যাক্সিমাম প্রতি মেগাওয়াট ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য যে কস্টটা। আর রানিং চার্জ থেকে বেসিক্যালি খরচ করা হয় যে প্রতি ইউনিট বিদ্যুৎ যে কস্টটা। বোঝা গেছে যে দুইটা পার্টের জন্য। তাহলে আমরা এখন কি করব, এইখানে যে যে খরচগুলো দেয়া আছে, ফিক্সড গুলাকে আলাদা ক্যালকুলেট করব, রানিং গুলোকে আলাদা ক্যালকুলেট করব। ফিক্সড থেকে ফাইনালি যেটা আমরা প্রতি ইয়েতে পাবো সেটা হবে আমার একটা পার্ট, আর রানিং থেকে আমরা যেটা খরচটা পাবো সেটার 1 ইউনিট বিদ্যুতের জন্য যেটা পাবো সেটা হবে কি আমার আরেকটা পার্ট। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমাদের যেখানে বলা আছে প্রথমেই যে ফিক্সড এর জন্য যদি আমরা বের করতে চাই, জেনারেশনের জন্য কত খরচ হয়। দেখো জেনারেশনের জন্য খরচ হচ্ছে 28 লক্ষ টাকা, 28 লাখ। তাহলে 28 লক্ষকে ওই টাকাতে কনভার্ট করছি, 28 ইন্টু 10⁵, তাই না? 1 লক্ষতে 5টা শূন্য, তো 28 ইন্টু 10⁵। ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের জন্য কত খরচ হয়েছে, এটা কিন্তু ফিক্সড, এটা বলে দেয়া আছে যে ফিক্সড চার্জ কনসার্নিং ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন, এটা কত দেয়া আছে, 32 লক্ষ টাকা। ঠিক আছে, 32 লক্ষ টাকা। তাহলে 32 ইন্টু 10⁵, এটা তো দুইটা ফিক্সড চার্জ। আর বলছে কি দেখো যে 90% ফুয়েল হলো রানিং চার্জ, তাহলে বাকি 10% ফুয়েল কস্ট হলো বেসিক্যালি ফিক্সড চার্জ, বাকি 10%। কারণ 100 ভাগের মধ্যে যদি 90 ভাগ রানিং চার্জ হয় তাহলে বাকি 10 ভাগ কি হবে, ফিক্সড চার্জ হবে। তাহলে দেখো বলছে যে ফর ফুয়েল ফিক্সড চার্জ হলো অনলি 10%। তাহলে ফুয়েলের যে 90 লাখ আছে, এই 90 লাখের 10% টাকা হলো 9 লাখ টাকা। এই 9 লাখ টাকা হলো বেসিক্যালি ফিক্সড চার্জের জন্য। তাহলে দেখো 0.1 মানে 10% বেসিক্যালি 0.1 ইন্টু 90 লক্ষ সমান সমান পাচ্ছি আমরা কত, 9 লক্ষ টাকা। তাহলে এই যে তিনটা সেক্টরের টাকা, এই তিনটা সেক্টরে কিন্তু কি ফিক্সড টাকা, তাহলে এটা আমার সারা বছরে লাগবেই। তাহলে আমি কি করব, এই সবগুলোকে যোগ করবো যে টোটাল ফিক্সড তাহলে কত আসে, 28 লক্ষ, 32 লক্ষ এবং 9 লক্ষ। আমি পাইলাম কি 69 লক্ষ টাকা আমার সারা বছর। আমি একটু আচ্ছা, যার এখানে একটু হচ্ছে সে একটু নিজেকে মিউট করো না, মিউট করে দাও। হুম, আচ্ছা, যেটা বলতেছিলাম যে 69 লক্ষ টাকা আমার ফিক্সড টাকা আসতেছে। আমাকে দেখো এই ফিক্সড টাকা থেকে বেসিক্যালি যেটা আসবে সেটা হলো প্রতি ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য কত করে আসে। তাহলে এই ম্যাক্সিমাম ডিমান্ড আমার কত দেয়া আছে, 50 লক্ষ টাকা। তাহলে আলটিমেটলি এই 50 মেগাওয়াট ম্যাক্সিমাম ডিমান্ড, তাহলে এইখান থেকে আমার বেসিক্যালি আসবে এটা। তাহলে এই 59, ঠিক আছে, 50 তো তোমার ম্যাক্সিমাম ডিমান্ড বলে দেওয়া আছে, কিন্তু মজার ব্যাপার হলো আমাদের এখানে অ্যাগ্রিগেট একটা ম্যাক্সিমাম ডিমান্ড বলে দেওয়া আছে। আচ্ছা, আমি মানে উল্টা বলছি, ম্যাক্সিমাম ডিমান্ড 50 বলা থাকলেও কারণ প্রত্যেকের জন্য, যেহেতু এটা তো আসলে ওই তোমার পাওয়ার স্টেশনের জন্য না, তো এটা তো যেহেতু কাস্টমারের ম্যাক্সিমাম ডিমান্ড 75 মেগাওয়াট দেওয়া আছে, তাহলে কাস্টমারের যে ম্যাক্সিমাম ডিমান্ড 75 মেগাওয়াট দেওয়া আছে, ওই পরিমাণ সে বিদ্যুৎ করবে, তোমার ওই পরিমাণ বিলটা তাকে জেনারেট করতে হবে। এই 50 মেগাওয়াট কিন্তু দেখো এখানে আমারই কিন্তু বুঝতে ভুল হয়েছে, এই 50 মেগাওয়াট কিন্তু পাওয়ার স্টেশনের। সো আলটিমেটলি বিলটা কিন্তু করা হয় পাওয়ার স্টেশনের জন্য না, বিলটা কিন্তু করা হয় কাস্টমার এন্ডে। তো কাস্টমার এন্ডে এই ম্যাক্সিমাম ডিমান্ডটা কত, 75 মেগাওয়াট। তাহলে আমার টোটাল যে তোমার খরচটা আছে, টোটাল যে ফিক্সড খরচটা আছে, ওইটাকে যদি আমি টোটাল যে কিলোওয়াট মানে মেগাওয়াট তো আছে, ওইটাকে যদি আমি কিলোওয়াটে নিয়ে আসি, তাহলে পার কিলোওয়াট ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য কত করে পড়তেছে। দেখো পার কিলোওয়াটের জন্য কত করে পড়বে, আমি যদি 69 লক্ষ টাকাকে যদি আমি 75,000
তোমার কিলোওয়াট দিয়ে ভাগ দিই, ঠিক আছে, ৭৫,০০০ কিলোওয়াট দিয়ে যদি ভাগ দেই আমি পাবো স্যার প্রতি কিলোওয়াটের জন্য ৯২ টাকা, প্রতি কিলোওয়াটের জন্য ৯২ টাকা করে। তো ফার্স্ট পার্ট যেটা সেটা হলো ৯২ টাকা। স্যার আরএস টা কি আমি বুঝলাম না স্যার, আরএস আর টা এস মানে হলো কি? রুপি, রুপি আর ও এস হলো আচ্ছা রুপি, আচ্ছা। রুপি এটা ইন্ডিয়ান লেখা তো, রুপিস। আর এস আমাদের যেরকম আছে না বিডিটি, শর্ট ফর্ম আর কি, এরকম আর এস মানে হলো রুপি, রুপি। যাক এটা হ্যাঁ আমার বলা উচিত ছিল, যেহেতু এটা ইন্ডিয়ান রাইটার বিকে মেহতা লেখা তো এই জন্য ওরা ওই টাকা না লিখে রুপিস ফার্স্ট ইউজ করছে। ফার্স্ট টাইম থেকে এটা জানার আগ্রহ ছিল, মানে আপনি বলেন কিনা এই জন্য ওয়েট করলাম। না আমি এটা তো খেয়ালই করি না, আমি তো স্যার এই জন্য 69 গুণন 10⁵ এটা কি স্যার আমাদের লক্ষ। ওই প্রশ্ন যেটা উল্লেখ ছিল যেটা জেনারেটিং কিলোওয়াট আওয়ার, হ্যাঁ হ্যাঁ ওটা থেকে 15% বাদ দেওয়া হয়েছে? আহ কোনটা কোনটা বাদ দিব আরেকবার একটু বলো তো। স্যার এই যে 69 গুণন 10⁵ হ্যাঁ এটা তো, স্যার, এটা তো টোটাল ফিক্সড। স্যার আমার ফিক্সড চার্জ। হ্যাঁ ফিক্সড চার্জ পাইলাম। ও স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। ছিল না তো স্যার, বুঝতে পারিনি। না না ওইটা ওইটা হলো তোমার এই যে 15% যে বাদটা এটা হলো রানিং ওকে স্যার, চার্জে আসবে। লেটস কন্টিনিউ স্যার। রানিং চার্জে আসবে। আচ্ছা ইয়েস স্যার। এখন দেখো রানিং চার্জে কিন্তু দুইটা জিনিস, শুধুমাত্র ফুয়েলই, ঠিক আছে, রানিং চার্জ তো আর কিছু না এখানে, এই ট্রান্সমিশনও নাই, ডিস্ট্রিবিউশনও নাই, জেনারেশনও নাই। রানিং চার্জ হলো তুমি যতটুকু ফুয়েল ব্যবহার করতেছো ততটুকু তো সেই সেই অনুযায়ী রানিং চার্জ আসবে। তো রানিং চার্জ হলো আমরা জানি যে স্যার 90%, ঠিক আছে, 90% ফুয়েলের কস্ট। তো 90% হলে কি 90 লক্ষ টাকার 90% মানে কি ৮১ লক্ষ টাকা। ৮১ এখানে আর এস মানে হলো রুপিস, যারা মাত্র জয়েন করলাম, আর এস মানে হলো বেসিক্যালি এখানে রুপিস। তো ৮১ লক্ষ টাকা হলো রানিং চার্জ। এখন কথা হলো এই ৮১ লক্ষকে, ঠিক আছে, ৮১ লক্ষকে আমরা কি টোটাল ইউনিট দিয়ে ভাগ দিব, তাই না, প্রতি ইউনিটের জন্য কত করে পড়লো। এখন মজার ব্যাপার হলো, ঠিক আছে, মজার ব্যাপার এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে দেখো জেনারেশন এন্ডে কতটুকু, কত ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, 18 × 10⁻⁷, 18 × 10⁻⁷ জেনারেশন হচ্ছে, কিন্তু কাস্টমার এন্ডে কিন্তু এটা আসতেছে না পুরোপুরি। সো আলটিমেটলি যেটা অনেকে করবে যে এই টাকাটাকে এই 18 × 10⁻⁷ দিয়ে অনেকে ভাগ দিয়ে দিবে, কিন্তু স্যার এই 18 × 10⁻⁷ দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে কিন্তু হলো না, আমাকে কিন্তু এই ট্যারিফটা কিন্তু, 15% লস ধরতে হবে। হ্যাঁ ট্যারিফটা কিন্তু কাস্টমার এন্ডে, ঠিক আছে, কাস্টমার এন্ডে আমাকে চিন্তা করতে হবে। তাহলে কাস্টমার এন্ডে কত পাচ্ছি, এই 18 × 10⁻⁷ এর 15% আমাকে বাদ দিতে হবে, বা এর 85% আমাকে ধরতে হবে। সো যদি আমি 85% ধরতে চাই, যেরকম তোমাদের 20% ওয়েভার দেওয়া হয় ওইরকম আর কি, যেমন 0.2 দিয়ে তোমরা তোমার গুণ করে এটাকে বিয়োগ দিয়ে দাও, বা 0.8 দিয়ে গুণ করলেও হয়। তো ঠিক সিমিলারলি এই যে তোমার টোটাল ইউনিট, যখন বলা আছে ইউনিটস ডেলিভার টু দ্য কনজিউমার্স 85% অফ ইউনিটস জেনারেটেড, কারণ কি 15% লস, তাহলে 85% ইন্টু 18 × 10⁻⁷, আলটিমেটলি পাইলাম কত, 15.3 ইন্টু 10⁻⁷ কিলোওয়াট আওয়ার। হ্যাঁ তার কোয়েশ্চেন করতে পারো, নিজেকে যারা কোয়েশ্চেন থাকবে নিজেকে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারো, সমস্যা নেই। আচ্ছা তাহলে স্যার টোটাল টাকা হলো ৮১ লক্ষ, আর ইউনিট হলো 15.3 ইন্টু 10⁻⁷ কিলোওয়াট আওয়ার। তাহলে এই ৮১ লক্ষকে যদি আমি এই 15.3 ইন্টু 10⁻⁷ দিয়ে ভাগ দিই তাহলে আমি কি পেয়ে যাব, আমি পেয়ে যাব স্যার প্রতি ইউনিট বিদ্যুতের জন্য, প্রতি কিলোওয়াট আওয়ার বিদ্যুতের জন্য 5.3 পয়সা। তাহলে আমাদের যে টু পার্ট ট্যারিফ সিস্টেম বের করতে বলছিল, যে একটা পার্ট হলো স্যার ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য প্রতি কিলোওয়াটের জন্য 92 টাকা, এবং প্রতি কিলোওয়াট আওয়ার বিদ্যুতের জন্য 5.3 পয়সা। আমি আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের একটা জিনিস ভুল হতে পারে বা কনফিউশন থাকতে পারে যে কিলোওয়াট আর কিলোওয়াট আওয়ার কোনটা কার একক। সবসময় মনে রাখবা ওয়াট, কিলোওয়াট, মেগাওয়াট এগুলো কিন্তু পাওয়ারের একক, ঠিক আছে, এগুলো হলো পাওয়ারের একক। এবং এগুলোর সাথে যখনই তুমি টাইম আওয়ার কে কানেক্ট করবা, আওয়ার কে মাল্টিপ্লাই করবা, তখন তুমি পেয়ে যাবা এনার্জি, ঠিক আছে, ইলেকট্রিসিটি এনার্জি। সো এই জিনিসটা যাতে কখনোই ভুল না হয়, ভাইবা বোর্ডে হতে পারে বা তোমাদের পরীক্ষায় হতে পারে, সব সময় কাজে লাগবে। স্যার ওয়াট, কিলোওয়াট, মেগাওয়াট এগুলো হলো পাওয়ারের একক, আর যখনই আমি এগুলোর সাথে আওয়ার দেখবো তখনই কিন্তু কি এনার্জিতে কনভার্ট করে ফেলাম আমি পাওয়ারকে। ঠিক আছে, আশা করি আর
ভুল হবে না। তো এইভাবে আমরা ইজিলি দুইটা পার্ট, দেখো অঙ্কটা কিন্তু দেখতে অনেক বড় মনে হইলো, অঙ্কটা কিন্তু কঠিন না, জাস্ট টাকাগুলোকে আলাদা করছে। যারা অ্যাকাউন্টিং, তোমরা কি অ্যাকাউন্টিং পড়ছো নাকি কোন ইয়েতে, সাবজেক্টে? হুম, স্যার সেকেন্ড সেমিস্টার সম্ভবত ছিল, ছিল না? ডিপ্লোমা সেকেন্ড না ফোর্থ সেমিস্টার ছিল অ্যাকাউন্টিং। হ্যাঁ, ওই যে তোমার ডেবিট ক্রেডিট করা লাগতো যেগুলো। জি স্যার, তাহলে তো তোমাদের জানো, এখানে শুধু আমি টাকাগুলাকে, প্রধান হিসাব। হ্যাঁ, আর এই যে যারা দোকান করে তাদের তো একেবারে আরো সহজ, ওরা তো জানে যে কোথাকার টাকা কোথায় দিয়ে তারপর হিসাব করতে হয়, পার ইউনিট কত টাকা করে আসে, যারা পাইকারি দোকান করে। আচ্ছা, যাই হোক, জাস্ট মজার জন্য বললাম আর কি। তো এইভাবে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো আমাকে। এখন আমরা এই দুটা তো দেখলাম, এখন দেখো এখানে কিন্তু আমরা একবারও পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করি নাই, কারণ এগুলো বিশেষ করে তোমার এই এন্ড গুলাতে, কিন্তু ইন্ডাস্ট্রি যেগুলাতে এখানে কিন্তু পাওয়ার ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর আছে। আর যেমন এখানে পাওয়ার ফ্যাক্টর ইন্ডাকশন মোটর যখন ব্যবহার করা হয়, ইন্ডাকশন মোটরে কিন্তু তোমার পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু অনেক কম থাকে, ঠিক আছে? তো সেই সব ক্ষেত্রে তোমার পাওয়ার ফ্যাক্টরটাও ক্যালকুলেশনে আনতে হবে। এবং তখনকার ক্যালকুলেশনগুলো কিরকম হয়, এরকম আমরা 2 থেকে 3টা প্রবলেম দেখি। সাপোজ দেখো এখানে এখানে কি বলে দেওয়া আছে, যেমন দেখো এগুলো কিন্তু সবই বিকে ম্যাথের বই থেকে তুলে নিয়ে আসা, এবং এখান থেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি তুলে নিয়ে আসছি, ঠিক আছে? এই বিকে ম্যাথের বই আরো ম্যাথ আছে, সব তো আর আসলে অঙ্ক করে দেওয়া পসিবল না, বাট যেগুলো না করলেই নয় সেগুলো আমি কিন্তু তুলে নিয়ে আসছি, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য হোক, আমাদের পরীক্ষা হোক, তোমাদের চাকরির পরীক্ষা হোক, বা তোমাদের জানার জন্য হোক, ওগুলো সবকিছু কিন্তু আমি তুলে নিয়ে আসছি। তো তোমরা আলটিমেটলি স্লাইড তো অবশ্যই ফলো করবা। তোমরা দেখতে পাচ্ছ যে স্লাইড কিন্তু আলটিমেটলি কিছুই না, এটা কিন্তু বই থেকে কপি পেস্ট করে নিয়ে আসা। এবং এই সবগুলা নাম্বার, যেসব এক্সাম্পল নাম্বার দেখতেছো, এগুলো কিন্তু সবই বিকে ম্যাথের এক্সাম্পল, ঠিক আছে? তো তোমরা অবশ্যই বইও ফলো করবা। আমি কিন্তু সবসময় এটাকে এনকারেজ করি যে বই পড়াটা একটা কিন্তু ভালো গুণ, ঠিক আছে, বই ফলো করাটা। আচ্ছা, আমরা একটু কষ্ট করে এই এই 2 থেকে 3টা এক্সাম্পল দেখি। আমি দেখো এখানে বলা আছে কি, যে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল বিল, বাৎসরিক বিল, অ্যানুয়াল অ্যানাম এগুলা কিন্তু বাৎসরিক। অ্যানুয়াল বিল ক্যালকুলেট করো একটা কনজিউমারের যার ম্যাক্সিমাম ডিমান্ড ইজ 100 কিলোওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর হলো কি 0.08, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এবং বলছে লোড ফ্যাক্টর বলে দেয়া আছে কত, লোড ফ্যাক্টর বলে দেয়া আছে 60%। বলছে দ্য ট্যারিফ ইজ ইউজড ইজ 75 টাকা পার কেভিএ। দেখো এখানে কিন্তু কিলোওয়াট বলে দেয়া নাই, কিলোওয়াট বলে দেওয়া নাই, কেভিএ বলে দেয়া আছে। তার মানে তোমাকে কিন্তু বলে দেয়া আছে ম্যাক্সিমাম কেভিএ কত 100 কিলোওয়াট, এখানে আবার তোমার কেভিএ বলে দেয়া নাই। তার মানে তোমাকে কোনো না কোনো জায়গায় চেঞ্জ আনতে হবে। তো যেহেতু এখানে পার কেভিএ এর ভ্যালু দেয়া আছে 75 টাকা, তাহলে তুমি এই 100 কিলোওয়াটকে তোমাকে অবশ্যই কেভিএ তে আনতে হবে। বলছে ম্যাক্সিমাম ডিমান্ড প্লাস 15 পয়সা পার কিলোওয়াট আওয়ার, মানে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য 15 পয়সা করে প্যাসে, এটা হিন্দিতে আর কি, এটা মানে বেসিক্যালি তুমি পয়সা ধরে নাও আর কি, ঠিক আছে? তো তোমাকে এটা বের করতে হবে। এখন কথা হলো যে যেহেতু কেভিএ তে দেয়া আছে, তোমরা কেউ জানো যে পাওয়ার ফ্যাক্টরের সূত্র কি, পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু কি? কেউ? তোমরা যেহেতু পড়ে আসছে বলছো নাকি, পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু কি কেউ বলতে পারবা? হুম, এই কেউ জানো পাওয়ার ফ্যাক্টর কি? পাওয়ার ফ্যাক্টর কি কেউ জানো না? স্যার কেভিএ, কেভিএ ডিভাইডেড কিলোওয়াট। VI cos theta. পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু কি বললা শেষে? VI cos theta. হে রে আল্লাহ, ভিআই cos থিটা? না না, না স্যার, এটা তো পাওয়ারের সূত্র বললাম, পাওয়ার ইকুয়ালস টু, ঠিক আছে, ভিআই cos থিটা, ওটা পাওয়ারের সূত্র। পাওয়ার ফ্যাক্টরের সূত্র স্যার অনেক ধরনের আছে, ঠিক আছে, সবাই তো এটা জানার কথা। পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু cos থিটা, এটা তো সবার জানার কথা। এই থিটা কি? এই থিটা হলো স্যার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেলের পার্থক্য, তাই না? পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু, এই তোমরা কি পাওয়ার ফ্যাক্টর পড়ছো আদৌ? কোথাও পড়ো নাই? জি স্যার পড়ছি, কিন্তু স্যার আপনি পারফেক্টলি ইজ ইকুয়াল টু কস্ট, স্যার এটা বোঝাতে চাইছেন, এটা বুঝি নাই।
আমি মনে করছি আরেকটা স্যার আছে, এটা আমি কিভাবে cos বের থিটাটা আমি করতে জানতে হয় চাচ্ছি না, স্যার? আমি cos থিটাতে জানতে চাচ্ছি না। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে স্যার পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু কিলোওয়াট বাই কেভিএ, যেটা তুমি বলছো উল্টা, ঠিক আছে, কিলোওয়াট বাই কেভিএ, কিলোওয়াট বাই কেভিএ, ঠিক আছে। কিলোওয়াট বাই কেভিএ যদি হয়, যখন পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 1 হয়, যখন পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 1 হয়, তখন কিলোওয়াট এবং কেভিএ দুইটাই সমান থাকে, দেখো তাই না, রেশিও সমান থাকবে। যখন এই পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 1-এর থেকে কম হয়, তার মানে হলো কিলোওয়াট কম, কেভিএ বেশি। কেভিএ কিসের একক কেউ বলতে পারবা? অঙ্ক করে গেলে হলো না, কেভিএ কিসের একক? মাই ডিয়ার স্টুডেন্ট, কেভিএ কিসের একক? এই না জানলে আমাকে স্যার বলতে কেবি হবে। স্যার ট্রান্সফরমার স্যার একক স্যার, ট্রান্সফরমার স্যার কেবি দিয়ে প্রকাশ করা হয়, ট্রান্সফরমার কি কেভিএ জেনারেটর কি কেবি প্রকাশ দিয়ে করা হয়? প্রকাশ করা হয় কেভিএ কি প্রকাশ করা হয়? স্যার, পাওয়ার। কেভিএ পাওয়ারের একক। আচ্ছা ধরে নিলাম, কোন পাওয়ারের একক? কিলোওয়াটও তো পাওয়ারের একক, তাহলে কেভিএ কোন পাওয়ারের একক? হুম তোমাদের এইটা পাওয়ারের সর্বলাস্ট কোর্স, একেবারে লাস্ট কোর্স, তোমরা পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস পড়ো নাই? ওখানে কেভিএ টিভি ইউজ করো নাই কখনো? জি স্যার। কেভিএ কিসের একক বলতে পারতেছ না এটা? আরে না বলতে পারলে এটা তো লজ্জার ব্যাপার, আমাদের কয়েকদিন পর আমরা চাকরি পরীক্ষা দিব। কেভিএ হলো অ্যাপারেন্ট পাওয়ারের একক, অ্যাপারেন্ট পাওয়ার, সেখানে শুধুমাত্র অ্যাপারেন্ট পাওয়ার কি, পি ইকুয়ালস টু ভিআই, ভিআই। জেনে রাখো। কেভিএ হলো অ্যাপারেন্ট পাওয়ারের একক। অ্যাপারেন্ট পাওয়ারকে দুই ভাগে ভাগ করা যায়, বা দুইটার সমষ্টিতে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়ালস টু রিয়েল পাওয়ার যোগ রিঅ্যাক্টিভ পাওয়ার, মনে নাই? রিয়েল পাওয়ার যোগ রিঅ্যাক্টিভ পাওয়ার, এইগুলো আমরা কোথাও পড়ি নাই? পড়ছি স্যার। পড়ছি, তা কেউ কিছুই বলতে পারতেছো না তোমরা। পড়লে তো হবে না, মাথায় থাকতে হবে তো। তাহলে ওই ক্ষেত্রে তোমার কিলোওয়াট ডিভাইডেড বাই কেভি আছে, যাই পড়ছো, আমি আর এত কথা বলে স্যার লাভ নেই। পাওয়ার ফ্যাক্টরের মান যদি বাড়ে তাহলে কি স্যার রিঅ্যাক্টিভ পাওয়ার মান বাড়বে না কমবে স্যার? পাওয়ার ফ্যাক্টরের মান যদি বাড়ে মানে জি কি স্যার। বলতো, মানে বাড়বে কি, বাড়বে কতটুকু এসি বাড়বে? এসি 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 সার্কিটে যখন স্যার পাওয়ার ফ্যাক্টরের মান বেড়ে যায় তাহলে কি স্যার রিঅ্যাক্টিভ পাওয়ার মান এসিতেই, বাড়বে না কমবে স্যার? শোনো, এসিতেই শুধুমাত্র পাওয়ার ফ্যাক্টর থাকে, ডিসিতে না। এসিতেই পাওয়ার জি স্যার, ফ্যাক্টর আমি থাকে। ওটাই বলছি। হুম তার এসিতে জন্য কি যদি স্যার বলো। তার জন্য কি স্যার রিঅ্যাক্টিভ পাওয়ার মান বাড়বে না কমবে স্যার? ইয়েস, যদি পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 1 হলো তোমার, ঠিক আছে, স্ট্যান্ডার্ড মান স্যার। স্ট্যান্ডার্ড, এখানে তোমার রিঅ্যাক্টিভ পাওয়ার 0। যদি 1-এর থেকে 0 কম স্যার। হয় এটাকে বলবা ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, 1-এর থেকে বেশি হলে কি, লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। পাওয়ার ফ্যাক্টর। এর জন্য দেখো এখানে লেখা আছে পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু 0.8 ল্যাগিং, ঠিক আছে? জি কথা স্যার। বুঝছো? জি স্যার। ওই ক্যাপাসিটর জি স্যার। গুলো বেসিক্যালি তোমরা অবশ্যই পাওয়ার ফ্যাক্টর স্যার ইমপ্রুভমেন্ট এখানে চ্যাপ্টারটা পড়ছো। বলো। স্যার এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে কি স্যার, যে পাওয়ার ফ্যাক্টরের যে স্ট্যান্ডার্ড মান যেগুলো যেটা বললাম 1 বা 0.8 বা 98, যে এই মানগুলো যদি আমরা বলি স্যার তাহলে সেই ল্যাগিং। আর যদি আমার যদি দেখা গেছে আমার 0.457 এরকম যদি আসে তাহলে স্যার সেটা কি আমার ল্যাগিং হবে না লিডিং এ থাকবে? না ওইটাও ল্যাগিং, ওইটাও ল্যাগিং। ওটাও ল্যাগিং স্যার। হ্যাঁ ডেফিনেটলি ওইটাও ল্যাগিং। তাহলে স্যার এই মানগুলো যখন আসে তখন তো স্যার যদি মাইনাস লেখা থাকে তার মানে যদি স্যার দেখা গেছে আমার পিএফ দেখা গেছে প্রায় মানে মাইনাস 0. এত আসে, তখন এটা কি লিডিং না ল্যাগিং হবে স্যার? লিডিং লিডিং হবে স্যার। তখন তো আমাদের পাওয়ার লস আসবে স্যার। তখন তোমার পাওয়ার লস কি, পিএফআই প্যানেল যেটা ওইটাতে কি তোমার ক্যাপাসিটর লাগানো থাকে না, ক্যাপাসিটর জি তোমার স্যার। লিডিং পাওয়ার দেয়, লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার দেয়, ঠিক আছে? এখন ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কি, তোমার রিঅ্যাক্টিভ পাওয়ারটা কমায় দেয়, লিডিং কি ওইটাকে পরিপূর্ণ করে দিয়ে ওইটাকে নালিফাই করার ট্রাই করে। ক্যাপাসিটর দিয়ে আলটিমেটলি কি করা হয়, ক্যাপাসিটর এই কারণেই ব্যবহার করা হয় যে আমাদের যে ইন্ডাকশন মোটর বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যখন পাওয়ার ফ্যাক্টরটা নেমে যাচ্ছে ওইটাকে টান দিয়ে 1-এর কাছাকাছি করে নিয়ে আসার চেষ্টা করা হয়। বুঝতে পারছি এবার? মানে ক্যাপাসিটি চাহিদা অনুযায়ী সেই লোডগুলা, হ্যাঁ তোমার যখন ওইভাবে মানে তোমার পাওয়ার ফ্যাক্টর যত কমে যাবে
ঠিক আছে, ওই অনুযায়ী একটা একটা করে ক্যাপাসিটর অ্যাড করে পাওয়ার ফ্যাক্টর ভ্যালুটা একের কাছাকাছি করে নিয়ে আসা হয়। ঠিক আছে, এটা তোমার জি স্যার, জি একটা স্যার, পেনাল্টি আছে, যে তোমার জি বিভিন্ন স্যার। ইন্ডাস্ট্রিতে পেনাল্টি আছে। আমাদের বাংলাদেশে মনে হয় 0.95 এর নিচে গেলেই পেনাল্টি দেওয়া লাগে। পেনাল্টি তারা গেছে স্যার। হ্যাঁ, পেনাল্টি দেওয়া লাগে। ঠিক আছে, কারণ কি? কারণ হলো পাওয়ার ফ্যাক্টর কম হওয়ার কারণ আছে। পাওয়ার ফ্যাক্টর কম হলে কি হয় জানো, আমি তোমাদের বলি, এগুলো তো যেহেতু আলাদা একটা চ্যাপ্টার তোমরা পড়ছো, তাও আমি তোমাদের যেহেতু কথা প্রসঙ্গে আসলো আমি একটু ডিসকাস করি যে পাওয়ার ফ্যাক্টরটা কেন জি স্যার, জরিমানা দিতে হয় স্যার। কেন কম লাগে। দেখো, পি ভিআই কস থিটা, তাই না? পাওয়ার ফ্যাক্টর কি এখানে কস থিটা জি না? স্যার, জি স্যার, পাওয়ার ফ্যাক্টর হলো cos থিটা। তাহলে স্যার এই যে পাওয়ার ইকুয়ালস টু পি ইকুয়ালস টু ভিআই cos থিটা। তাহলে যদি আমি আই কে এই পাশে রেখে বাকি সবগুলোকে ওই পাশে নিয়ে যাই, যদি সাপোজ দেখো সবচেয়ে বড় ক্ষতিটা হয় এখানে, যে স্যার আমি যদি এক পাশে আই নিয়ে গেলাম, ওই পাশে, এটা কি কামরুর কথা বলতেছে নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ভি cos থিটা এক পাশে কি থাকে? বি বি cos থিটা না বাই না 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 না, এই উল্টা বললাম, এই উপরে থাকে পি, হাই হাই রে, উপরে থাকে পি। পি বাই হ্যাঁ, পি পি বাই বাই cos থিটা। ভি cos থিটা হবে। এই তোমরা একটু ই করো না, যে কারণ এই এই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকা দরকার আছে, এই জন্য আমি একটু ডিসকাস করতেছি, তোমরা আবার বোরিং ফিল করো না। ঠিক আছে, জি স্যার, ভি cos থিটা। এখন পাওয়ার ফ্যাক্টরের মান কম মানে হলো যে এই cos থিটার মান কম। cos থিটার মান জি যদি স্যার, যদি সাপোজ মনে করো cos থিটার ভ্যালু 1 আর 0.8, দুইটা কন্ডিশন আমি চিন্তা করলাম। যদি 1 হয় তাহলে এর জি স্যার, ভ্যালুটা কত হবে? পি বাই ভি। আর বি যদি 0.8 হয় তাহলে এই ভ্যালুটা বেড়ে যাবে না কমে যাবে, এটা বলো তো আমাকে। স্যার কমে যাবে স্যার। আর বোকা, কমে যাবে। কোনো কিছুকে তুমি যদি 0.1 দিয়ে ভাগ দিতেছো আর এখন 0.8 দিয়ে ভাগ দিতেছো, কোনটা ছোট এখানে? 1 ছোট না 0.8 স্যার ছোট? 0.8 ছোট স্যার। তো 0.8 ছোট, যে পয়েন্ট ছোট দিয়ে যদি তুমি কোনো কিছু ভাগ দাও, ঠিক আছে, তাহলে স্যার আনসারটা বড় আসবে স্যার। বড় আসবে না? তাহলে জি এই যে স্যার, কারেন্ট কি, কারেন্ট বেড়ে যাচ্ছে না? কারেন্ট বেড়ে যাচ্ছে স্যার। এই লোড কারেন্টটা বেড়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি তোমার পাওয়ার সেমই থাকে। কারণ কি, আমরা নরমালি আমরা যে ইয়েতে এনার্জি মিটারে যে মেজার করি সেটা হলো রিয়েল পাওয়ার। ঠিক আছে, রিয়েল রিয়েল পাওয়ার পাওয়ার স্যার। জি সেমই স্যার, থাকতেছে, কিন্তু আলটিমেটলি কারেন্ট তো বেড়ে যাচ্ছে। তাহলে স্যার এই এই কারেন্টটা তাহলে পাওয়ার যে সেম কি আসতেছে না, অ্যাপারেন্ট পাওয়ার আলটিমেটলি বেড়ে যাচ্ছে। কারণ যে যখনই পাওয়ার ফ্যাক্টর বেড়ে যাবে, সরি কমে যাচ্ছে, স্যার। কারেন্ট বেড়ে যাচ্ছে এবং বাকি কারেন্টটা হলো তোমার রিঅ্যাক্টিভ পাওয়ার হিসেবে কনভার্ট হয়ে যাচ্ছে। এই কারণেই যে তোমার, তুমি কিন্তু লোড থেকে লোড হিসেবে বেশি কারেন্ট টানতেছো। আলটিমেটলি আমরা কিন্তু কিছুই না, আমরা কিন্তু কারেন্টের জন্যই বিল দেই। তোমরা সবাই এটা জানো কিনা আমি জানি না, আলটিমেটলি আমরা কারেন্টের জন্যই বিল দেই। সবসময় মনে রাখবা, ভোল্টেজ আমাদের সবসময় থাকে, আমাদের প্লাগের মধ্যে সবসময় ভোল্টেজ আছে। আমরা যখন কোনো কিছু প্লাগ কানেক্ট করি তখন কারেন্ট ফ্লো শুরু হয়। আলটিমেটলি কি আমরা কারেন্টের জন্য কিন্তু বিল বিল করি। অনেক সময় আমরা বলি না কারেন্ট নাই, বুঝছো? কারেন্ট নাই জি মানে কি? স্যার, মানে কি আমরা লো কানেক্ট করতেছি কিন্তু ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি বেসিক্যালি কিন্তু কারেন্ট। ঠিক আছে, তো আলটিমেটলি কারেন্ট যখন বের হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু বিল বেশি দিচ্ছি না, কারণ কি আমাদের পাওয়ার ফ্যাক্টর কমে যাচ্ছে। এই কারণে হলো পেনাল্টিটা ধরা হয়। ঠিক আছে, তো এরকম এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে বিভিন্ন রকম পেনাল্টি সিস্টেম আছে, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করে বা কেভিএ ক্যালকুলেট করে বিভিন্ন রকম পেনাল্টি সিস্টেম আছে। তো যেটার মূল উদ্দেশ্য হলো যে স্যার আমাদের এখানে 100 কিলোওয়াট তো দেওয়া আছে, এটাকে আমি কেভিএ তে কনভার্ট কিভাবে করব? এটাকে যদি আমি 0.8 দিয়ে ভাগ দেই তাহলে আমি কেভিএ পেয়ে যাবো। তুমি দেখো 100 ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু 125 কেভিএ। এর মধ্যে 100 কিলোওয়াট হলো রিয়েল পাওয়ার, আর বাকি যে 25, জি ওই স্যার। 25টা কি বলো তো? ওই 25টা হলো স্যার রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং ওইটার একক হলো কে var। ওইটা হলো ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, কে var 25। জি স্যার, এবং রিয়েল পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের সমষ্টি কি? অ্যাপারেন্ট পাওয়ার বলে এটাকে, অ্যাপারেন্ট পাওয়ার। জি স্যার, ঠিক আছে, এগুলা ক্লিয়ার থাকা উচিত ছিল তোমাদের। আচ্ছা, যাই হোক, আচ্ছা এটা আমরা পেয়ে গেলাম। তো স্যার 125 পেয়ে গেলাম, তাহলে স্যার আমাদের প্রতি প্রতি করে দেওয়া আছে কত? প্রতি কেভি এর জন্য 75, তাহলে 125 এর সাথে 75 75 গুণ পার। করলে হ্যাঁ পেয়ে যাবো আমরা। আর আমাদের আরেকটা জিনিস বলছে যে দেখো, প্রতি ইউনিট বিদ্যুতের জন্য বলে দেওয়া আছে 15 পয়সা, কিন্তু কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছো এটা কিন্তু বলে দেয়া নাই। ঠিক আছে, এটা আমরা না স্যার। জানি, যেহেতু আমাদের অ্যানুয়াল বিল বের করতে বলছে, এটা আমরা জানি যে সারা বছরে কতটুকু বিদ্যুৎ জেনারেট হয়। এটার সূত্র হলো তার ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে তার লোড ফ্যাক্টর, এবং সারা বছরে কতটুকু ঘন্টা আছে সেটা তুমি গুণ করলে পাবা।
এখানে দেখো ম্যাক্সিমাম ডিমান্ড বলে জি দেয়া আছে স্যার 100, লোড ফ্যাক্টর বলে দেয়া আছে কিলোওয়াট 60% বা 0.6, এবং সারা বছরের ঘন্টা হলো 365 সাথে যদি তুমি 24 দিয়ে গুণ দাও তাহলে পাবা 8760 ঘন্টা। এই তিনটাকে যদি তাহলে তুমি গুণ করো 7860 8760, তাহলে এটাকে যদি তুমি গুণ করো তুমি পাবা এই পরিমাণ বিদ্যুৎ, এত ইউনিট বিদ্যুৎ। তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য 15 পয়সা মানে 0.15, তাহলে এত ইউনিটের জন্য কত? এই 0.15 এর সাথে এত ইউনিট গুণ করলে যেটা পাবো, তুমি দেখো ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য আলাদা চার্জ, এনার্জির জন্য আলাদা চার্জ, তাহলে দুইটা যোগ করলে কি আমরা টোটাল সারা বছরের বিল আলাদা স্যার। পেয়ে যাব। ঠিক আছে, অঙ্কটা তো কঠিন কিছু না, বাট আমি একটু ডিসকাস করে নিলাম এই কারণে যেহেতু পাওয়ার ফ্যাক্টর রিলেটেড এখানে আছে। ঠিক আছে, যে পাওয়ার ফ্যাক্টর যখন কেভিএ তে দেয়া আছে আমরা কিন্তু কিলোওয়াট দিয়ে হিসাব করতে পারবো না, এই জন্য আমাকে কিলোওয়াটকে কি কেভিএ তে কনভার্ট করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা দেখি, আরেকটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন সাপোজ এখানে এটা দেখলে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। যেরকম দেখো বলছে একটা ফ্যাক্টরি, হ্যাঁ যাদের যাদের প্রশ্ন আছে তারা একটু আনমিউট করে আমাকে করতে পারো। ঠিক আছে, যারা রেজ হ্যান্ড করছো তারা আনমিউট করে আমাকে প্রশ্ন করতে পারো। কে কে? তারেক আর মাকফুর হোসেন রুবেল, বলো কি কোশ্চেন আছে বলো। কোন কোশ্চেন আছে তোমাদের? স্যার তাহলে হাত উঠাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, দেখো একটা বলছে একটা ফ্যাক্টরি হ্যাজ এ ম্যাক্সিমাম লোড অফ 240 কিলোওয়াট, একটা ফ্যাক্টরি ম্যাক্সিমাম লোড, এবং বলছে এটা 0.8 পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে। বলছে উইথ এ অ্যানুয়াল কনজাম্পশন অফ, সারা বছর 50,000 ইউনিট সে বিদ্যুৎ ব্যবহার করে। বলছে ট্যারিফ হলো 50 টাকা করে পার কেভিএ। যেমন দেখো এখানেও কিন্তু কেভিএ বলে দেয়া নাই, তাহলে এখানেও এই 240 কে 5000 ইউনিট 245 কে 0.8 দিয়ে গুণ ভাগ করতে হবে। বলছে প্রতি ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য কেভিএ এর জন্য 50 টাকা করে, আর প্রতি ইউনিটের জন্য কি 10 পয়সা করে। এখন কত ইউনিট দেয়া আছে আমাদের? 50,000 দেয়া আছে, তাহলে প্রতি ইউনিটের জন্য কত? 10 পয়সা করে। বলছে ক্যালকুলেট দ্য ফ্ল্যাট রেট। ফ্ল্যাট রেট মানে কি জানো? ফ্ল্যাট রেট হলো সব খরচ যোগ করে যত ইউনিট বিদ্যুৎ আছে সেটা দিয়ে ভাগ করে দেওয়া, এটা হলো ফ্ল্যাট রেট। ফ্ল্যাট মানে একবারে একটা কমন রেট দিয়ে দিলাম। আচ্ছা, এটা বের করার পরে বলছে যে খরচটা কত হবে যদি পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি হয়। ইউনিটি মানে 1, মানে এখন তো পাওয়ার ফ্যাক্টর 0.8 আছে, পাওয়ার ফ্যাক্টরটা যদি ইউনিটি হয় মানে 1, ইউনিট মানে হলো 1, যদি 1 হয় তাহলে এই খরচটা মানে আমরা কতটুকু সেভ করতে পারবো। দেখো বলছে অ্যানুয়াল সেভিং, কতটুকু সেভ হবে পাওয়ার ফ্যাক্টর যদি 1 হয়, কতটুকু সেভ হবে। এখন দেখো মজার ব্যাপার হলো যে যেহেতু আমাদের এখানে কিলোওয়াটে দেয়া আছে, আমাদের কেভিএ তে দরকার, তাহলে আমরা কেভিএ তে ইজিলি কনভার্ট করে নিতে পারবো। 240 কে আমরা 0.8 দিয়ে ভাগ দিলে কি হয়ে যাবে কেভিএ। এটা কোত্থেকে সূত্র আসলো? ওই যে বললাম পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু কিলোওয়াট বাই কেভিএ। তাহলে এই পাশে আমি যদি কেভিএ নিয়ে যাই আর এই পাশে যদি আমি পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি কিলোওয়াট বাই পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তো এখান থেকে আমরা কেভিএ পেয়ে গেলাম। এখন টোটাল খরচটা ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য 300 কেভিএ পেয়ে গেলাম, প্রতি কেভিএ এর জন্য কত? 50 টাকা করে, তাহলে 50 ইনটু 300, আর কত হাজার ইউনিট বিদ্যুৎ? 50,000 ইউনিট, প্রতি ইউনিটের জন্য কত? 10 পয়সা করে, মানে 0.1, তার মানে 0.1 ইনটু 50,000, তাহলে এই টোটালটাকে ক্যালকুলেট করলে পেলাম কত? 20,000 টাকা। বলছে ফ্ল্যাট রেট 50,000 ইউনিট বিদ্যুতের জন্য আমার কত খরচ হবে? 20,000 টাকা। তাহলে এক ইউনিটের জন্য কত হবে? 20,000 কে 50,000 দিয়ে ভাগ দিলে কি পেয়ে যাবো আমি? প্রতি ইউনিটের জন্য 40 পয়সা। এই যে ফ্ল্যাট রেট বের করে ফেললাম। এখন বলছে যে সাপোজ পাওয়ার ফ্যাক্টরটা 1, তাহলে দেখো পাওয়ার ফ্যাক্টর যদি 1 হয় তাহলে এই যে 240 কে আগে 0.8 দিয়ে ভাগ দিচ্ছি, এখন 1 দিয়ে ভাগ দিলে কি 240 থাকে। তার মানে দেখো যখন পাওয়ার ফ্যাক্টর 1 হয় তার মানে কেভিএ আর কিলোওয়াট কি সমান থাকে, কারণ আমরা জানি পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু কিলোওয়াট বাই কেভিএ। তাহলে 240, তাহলে আগের মতো যদি আমি টাকাকে ওইভাবে জাস্ট 240 দিয়ে গুণ করি, 50 এর সাথে 240 এবং 0.1 এর সাথে 50,000, আমি পেয়ে গেলাম 17,000 টাকা। ঠিক আছে, আগে খরচ হচ্ছিল 20,000 টাকা আর এখন খরচ হচ্ছে কত? 17,000 টাকা। তাহলে আমার সেভিং কত হলো? আমার সেভিং হলো 3,000। দেখো পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা বেড়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের কি টাকার পরিমাণও বিলটা কি কমে যাচ্ছে। ক্লিয়ার হইছে? এই কারো কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত যে 4টা অঙ্ক করালাম?
আমি এখন একটু ধরি। আর কোনো প্রশ্ন নাই? শুভজিৎ আসো, ওয়ালিউল, আরিফুল, আবু নাইম, কারো কোনো প্রশ্ন নাই তোমাদের? স্যার করা যেতেছে শুধু এ দেখতেছি এরকম? না স্যার বলছি যে ওই ফি পেয়েছে স্যার, তাহলে আমরা 1 রাখলে ভালো হবে না 0.8 রাখলে ভালো হবে স্যার? না, ডেফিনেটলি ওয়ান রাখতে তো ভালো হবে 100%। এটা তো তুমি দেখে বুঝতে পারতেছো, বিল কম আসতেছে না? জি পাওয়ার স্যার, ফ্যাক্টরের জন্য বি কমার্স আছে। অবশ্যই ওয়ান। আমি আরো স্যার, আরো আমার পিএ পেতে স্যার আমি 8 রাখছি স্যার। পিএফএ তে 8 রাখছো কেন? এই জন্য স্যার আমার লস আসতেছে স্যার, লস দেখাইতেছে প্রতি মাসে 3000 টাকা 2500 টাকা আমার লস, মানে জরিমানা আসতেছে। তোমার পিএফআই তো তোমার এখন ডিপেন্ড করে যে তোমার তোমার কি কি কোম্পানি বা কি মানে কি লোড চালাও? এটা স্যার একটা শিক্ষা প্রতিষ্ঠান আর কি স্যার। ওখানে কি এটা লোড হিসেবে কি ব্যবহার উত্তর করতেছো? কেসি মডেল স্কুল এন্ড কলেজ আর কি। ওখানে কি ওটা লোড স্যার চালাচ্ছো? সাবস্টেশন, আমাদেরকে ইনডোর সাবস্টেশন আর কি। আচ্ছা, সাবস্টেশনে তুমি কি ওখানে কি পিএফআই প্যানেল দিয়ে এটা 0.8 স্যার রাখছো ইনডোর কেন? সাবস্টেশন আর কি স্যার, এটা অনেক বড় না, ওইটাকে 0.8 এ রাখছো কেন? কোনো ইনস্ট্রাকশন স্যার। আছে? এই জানতে থাকলাম স্যার, তো বলি তো তাহলে এই জন্য তো স্যার আমার জন্য না এখন কিন্তু কোনো 0.8 কি ইনস্ট্রাকশন নাই স্যার, আমি 0.8 রাখছি কি স্যার। 0.8 কি লিডিং এ রাখছো না ল্যাগিং এ রাখছো? না স্যার, ল্যাগিং এ রাখছে স্যার। ল্যাগিং এ রাখছো। এখন ওইখানে তোমাদের জি স্যার। বিল কিভাবে জেনারেট হয়? আলাদা কোনো মিটার দেয়া আছে নাকি? হুম, আচ্ছা যাই করো, কথা বলে নিও আর কি, যে আসলে কি স্পেসিফিকেশনে করছো এই এটা তো তো। স্যার ডিসকে অফিস থেকে লোক আসে। হুম, আচ্ছা সেটা ঠিক আছে স্যার। ওটা কথা বলে নিও অবশ্যই, ঠিক আছে? তবে অবশ্যই পাওয়ার ফ্যাক্টরটা অলওয়েজ সবসময় দেখবা। ঠিক আছে পিএফআই প্যানেল ব্যবহার করা হয় কেন? জি পিএফআই স্যার। প্যানেল ব্যবহার করা হয় এই কারণে যে পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে? যত একের কাছাকাছি থাকবে, ঠিক আছে, তত জি আমার স্যার। কারেন্টের পরিমাণ কি কম আসবে, লোড কারেন্টের পরিমাণ জি, কম আসবে। কম এখন আসবে। আর লিডিং এ যদি রাখো, লিডিং এ রাখার কারণে হয়তোবা তোমার হতে পারে যে তোমার পিএফআই তোমার যদি অনেক বেশি তোমার লো পাওয়ার ফ্যাক্টরের লোড থাকে, ওইটাকে হয়তোবা লিডিং এ করে নিয়ে আসা লাগে। ফাইনালি কি করছে তো না দেখে বলা যাবে না, বাট পাওয়ার ফ্যাক্টর যত একের কাছাকাছি থাকবে তত বেশি ততই বেটার ভালো আর কি, স্যার। তত বেশি বেটার আর কি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এই কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, all is okay. আজকে আরেকটা অঙ্ক দেখাই, আরেকটা। দেখেন দেখেন স্যার, আজকে শেষ করে দেন স্যার, আর নাই অঙ্ক, আর 2-3টা অঙ্ক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এই আলটিমেটলি এটাই হলো তোমার স্যার 5.12টা স্যার। হুম, 5.12 তো এখানে নাই, অনেক বড় একটা ম্যাথ। জি স্যার, ওটা স্যার হাই ভোল্টেজ সাপ্লাই স্যার, লো ভোল্টেজ সাপ্লাই এটা। এটা অনেক বড় একটা ম্যাথ। তোমার যদি এটা কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, তুমি আমাকে পার্সোনালি নক দিও, সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে স্যার। এটা কোনো কঠিন কিছু না, অনেক বড় স্টেপ বাই স্টেপ ম্যাথ, অনেক বড় ম্যাথ আর কি, স্টেপ বাই স্টেপ, কঠিন কিছু না এটা। আচ্ছা, আচ্ছা দেখো যে স্যার বলছে যে দ্য মান্থলি রিডিং অফ এ কনজিউমার্স মিটার, একটা মিটারের রিডিং বলছে যে ম্যাক্সিমাম ডিমান্ড 50 কিলোওয়াট, সে এনার্জি কনজিউম করছে 36,000 ইউনিট বিদ্যুৎ, এবং রিঅ্যাক্টিভ এনার্জি হলো তার 23,400 কে var রিঅ্যাক্টিভ এনার্জি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যখনই রিঅ্যাক্টিভ এনার্জি দেখতেছো, তার মানে অবশ্যই কি পাওয়ার ফ্যাক্টর আছে এখানে, তাই না? পাওয়ার ফ্যাক্টর রিলেটেড আছে। বলছে যে দেখো ট্যারিফ হলো 80 টাকা পার কিলোওয়াট অফ ম্যাক্সিমাম ডিমান্ড প্লাস 8 পয়সা প্রতি ইউনিট বিদ্যুৎ, প্লাস আরেকটা ফ্যাক্টর, এটা হলো তোমার এই যে পাওয়ার ফ্যাক্টরের জন্য পেনাল্টি দেওয়া লাগবে। দেখো বলছে কি প্লাস 5 পয়সা করে পার ইউনিট ফর ইচ 1% অফ পাওয়ার ফ্যাক্টর বিলো 86%, মানে 86% এর নিচে প্রতি পার্সেন্টের জন্য
প্রতি 1%-এর জন্য 5 পয়সা করে তোমার দেওয়া লাগবে। টোটাল টোটাল যে তুমি এনার্জি ব্যবহার করতেছো এর 1%ও যদি কম হয়, ঠিক আছে, যদি 86 থেকে বা 0.86 এর জন্য থেকে যদি 1% কম হয়, তোমাকে 5 পয়সা পার ইউনিট দেওয়া লাগবে। ইউনিট কত? 36,000 ইউনিট। খুব ইন্টারেস্টিং একটা জিনিস বুঝছে। তাহলে তিনটা বিল আসবে বেসিক্যালি, দেখো একটা আসবে ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য, একটা আসবে তোমার কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছো এটার জন্য, আরেকটা আসবে কি তোমার পাওয়ার ফ্যাক্টরের জন্য। ঠিক আছে, যে পাওয়ার ফ্যাক্টর তুমি কম করে রাখছো এইটার জন্য। যেমন দেখো এখানে খেয়াল করে দেখো স্যার, আমাদের সবার আগে যেটা যেটা দেখতে পারো যে স্যার এখানে তো বলে দেওয়া আছে ম্যাক্সিমাম ডিমান্ড 50 কিলোওয়াট, টোটাল এনার্জি ব্যবহার করছো 36,000 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে এখন অ্যাভারেজ লোড কত? আমরা জানি অ্যাভারেজ লোড হলো যে স্যার টোটাল ইউনিট বিদ্যুৎ কে আমরা যদি টোটাল ঘন্টা দিয়ে ভাগ দিতে পারি, কারণ আমরা জানি 1 ঘন্টায়, ঠিক আছে, 1 ঘন্টায়। তাহলে দেখো 1 ঘন্টা যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে দেখো মান্থলি বলা আছে, মান্থলি মানে কি 30 দিন। তাহলে এভারেজ লোড হবে কত তার ঘন্টা, মানে প্রতি মাসে ঘন্টা কত? 24 ইন্টু 30, 24 ইন্টু 30, যদি 24 ইন্টু 30 কে যদি আমি ঘন্টা আছে এটাতে যদি আমি ভাগ দিই, তাহলে এভারেজ লোড পাবো কত? 50 কিলোওয়াট। ঠিক আছে, এভারেজ রিঅ্যাক্টিভ পাওয়ার কত পাবো? সেম ভাবে আমরা 23,400 কে যদি 24 ইন্টু 30 দিয়ে আমি ভাগ দেই, তাহলে আমি প্রতি পাবো কত? এভারেজ কিলোওয়াট রিঅ্যাক্টিভ পাওয়ার 32.5 কে var। ঠিক আছে, তা নেক্সট দেখো, নেক্সট আমরা কি করি? নেক্সট আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশনটা করব। স্যার পাওয়ার ফ্যাক্টরটা কত আসবে আমাদের অ্যাকচুয়ালি, তোমরা একটু খেয়াল করে দেখো, এটাকে বলে পাওয়ার ট্রায়াঙ্গেল। তোমরা পড়ছো কোথাও, কোনো না কোনো সাবজেক্টে পড়ছো পাওয়ার ট্রায়াঙ্গেল? মনে আছে? কোনো না কোনো সাবজেক্ট পড়ার কথা তোমাদের, তোমরাই আমাকে বলছো যে স্যার আমরা পড়ছি। এটাকে বলা হয় পাওয়ার ট্রায়াঙ্গেল, তোমাদের কারোর মনে নাই? এটা হলো রিয়েল পাওয়ার, এটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এইটা হলো অ্যাপারেন্ট পাওয়ার। কারো মনে নেই তোমাদের? তোমরা কেউই পড়ো নাই? তোমাদের মধ্যে কি কারোই মনে নাই? তোমাদের কোনো কথা বলতেছো না, বুঝলাম না। এগুলো পড়েছি স্যার, মনে আছে। স্যার স্যার পড়ি স্যার অনেক আগে। অনেক আগে না? পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোন সাবজেক্টে, কোন ক্লাসে পড়ছো, কোন ব্যাচ, কোন সেমিস্টারে? অবশ্যই পড়ছো। তোমরা নিজেরাই গত ক্লাসে আমাকে বলছো স্যার আমরা ওই চ্যাপ্টার পড়ছি, আমাদের পড়াইছে তাফসীর স্যার বা ম্যাডাম যে কোনো একজন পড়াইছে আর কি। যাই হোক, এটা হলো রিয়েল পাওয়ার VI cos থিটা। আমরা, তোমরা আজকে নিজেরাও বললো যে স্যার রিয়েল পাওয়ারের সূত্র কি? VI cos থিটা। আর রিঅ্যাক্টিভ পাওয়ারের সূত্র কি? VI sin থিটা, মনে আছে? আর এই দুইটার কম্বাইন্ড হইলো স্যার অ্যাপারেন্ট পাওয়ার VI, কারেন্ট এবং ভোল্টেজের সূত্র, গুণফল আর কি। তাহলে সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা আছে থিটা, এইটাই হলো বেসিক্যালি, ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর। এই থিটাটা যদি আমি বের করতে পারি, এই থিটার সাথে যদি আমি কজ নিতে পারি, তাহলে সেটাই হবে আমার কি? পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমার পাওয়ার ফ্যাক্টরটা কত হবে অ্যাকচুয়ালি? তাহলে আমি সবার আগে এই থিটাটা আগে বের করব। তাহলে আমি থিটাটা বের করতে চাই, তাহলে আমরা জানি যে স্যার এই থিটাটা যদি আমরা বের করতে চাই, ত্রিকোণমিতির সূত্র হিসাবে কি জানি যে স্যার লম্ব বাই ভূমি কি বলতো? লম্ব বাই ভূমিকে কি দিয়ে প্রকাশ করা যায়? tan থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি না? মনে আছে? এই মনে নাই? tan থিটা মনে আছে না? tan থিটা, tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। যেমন দেখো tan থিটা ইকুয়ালস টু লম্ব কি আছে? লম্ব হলো k var, এই যে এটা k var। আর ভূমি কি? ভূমি হলো যে স্যার এই রিয়েল পাওয়ারটা, ঠিক আছে, এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা হলো লম্ব আর ভূমি হলো রিয়েল পাওয়ার। তাহলে দেখো k var বাই অ্যাক্টিভ পাওয়ার। তাহলে আমরা একটু আগে বের করে রাখছি 32.5, আর অ্যাক্টিভ পাওয়ার বের করছি কত? 50। তাহলে আমরা tan থিটার ভ্যালু পেয়ে গেলাম কত? 0.65। এখান থেকে আমরা tan ইনভার্স যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে থিটা কত পাবো? আমরা ক্যালকুলেটর নরমাল ইউজ করলে tan ইনভার্স 0.65 ব্যবহার করলে কত পাবো আমরা? থিটা পাবো স্যার 33.02 ডিগ্রি। এটা তো থিটা, এটা কিন্তু পাওয়ার ফ্যাক্টর না। আবারও বলতেছি, এই থিটা কিন্তু কখনো পাওয়ার ফ্যাক্টর না। পাওয়ার ফ্যাক্টর হলো cos থিটা।
পাওয়ার ফ্যাক্টর কত হলো? পাওয়ার ফ্যাক্টর হলো স্যার cos থিটা। তো cos থিটা ইকুয়ালস টু কি হবে? cos এর সাথে cos এর অ্যাঙ্গেলটা আমি 33.02 দিব, ইকুয়ালস টু কত আসবে? 0.8384। এইটা হলো পাওয়ার ফ্যাক্টর। তার মানে পাওয়ার ফ্যাক্টর কত? পাওয়ার ফ্যাক্টর হলো 83.84%। 83.84%। ঠিক আছে, এইটা হলো পাওয়ার ফ্যাক্টর। আমাকে বলছে কি, যদি 86 থেকে কম হয়, 1% কম হয়, আমাকে 5 পয়সা করে দিতে হবে প্রতি ইউনিটের জন্য। তাহলে এখন কত টাকা বিল দিব, কত টাকা বেশি দিব আমরা? দেখো তাহলে কত ডিগ্রি বেশি হয়েছে আমাকে? 86 থেকে আমি 83.8 টাকা বাদ দেই, 86 থেকে যদি আমি এই টাকা বাদ দেই, তাহলে ডেফিনেটলি যেহেতু পার্সেন্ট আছে 100 দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু আমার এটা 0.83 না, তো আমরা জানি পার্সেন্ট উঠাই দিলে কি 100 দিয়ে ভাগ দেওয়া লাগে না? এটা যদি উঠাই দিতে চাই 100 দিয়ে ভাগ দিতে হবে। তো সেই ক্ষেত্রে তোমার নিচে 100 গেল, আর প্রতি ইউনিটের জন্য কত? 5 পয়সা করে। ঠিক আছে, প্রতি ইউনিটের জন্য 5 পয়সা করে, এবং টোটাল ইউনিট আছে কত? 36,000। টোটাল ইউনিট আছে 36,000। এইটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে আমরা পাবো কি 388 টাকা আর 80 পয়সা। এটা হলো শুধুমাত্র পাওয়ার ফ্যাক্টরের জন্য এক্সট্রা টাকা। তাহলে 3টা টাকার মধ্যে একটা টাকা আমরা পেয়ে গেলাম, তো বাকি 2টা টাকা তো খুবই ইজি হবে। আমি বলছিলাম যে স্যার প্রতি, আচ্ছা এটা একটু দেখে আসি, কারণ এটা প্রশ্নটা ভুলে গেছি। কি বলা আছে যে স্যার 80 টাকা পার ম্যাক্সিমাম ডিমান্ড। ম্যাক্সিমাম ডিমান্ড কত দেওয়া ছিল? ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া ছিল 50। তাহলে 80 ইন্টু 50 হবে, 80 ইন্টু 50। আর বলা আছে যে প্রতি ইউনিটের বিদ্যুতের দাম কত? 8 পয়সা। ঠিক আছে, 8 পয়সা। তাহলে 8 পয়সার সাথে কত ইউনিট, কত হয়েছে? 36,000 ইউনিট। 8 এর সাথে 36,000 ইউনিট আমি গুণ করি, তাহলে দেখো আলটিমেটলি কি আসে স্যার? 80 ইন্টু 50 যোগ 0.8, মানে 0.08, যেহেতু 8 পয়সা, ইন্টু 36,000 প্লাস 388.8। এই তিনটাকে যোগ করলে আমি মান্থলি আলটিমেটলি বিল পাবো হলো 7,268.8 টাকা। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে তোমাদের? না স্যার। বুঝতে পারছি না? জি স্যার, সব স্যার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আর লাস্টে যে ম্যাথটা আছে এটা একটু বড় ম্যাথ, এটা একটু এটা ডিজাইন লেভেলের ম্যাথ। ঠিক আছে, এটা একটা ডিজাইন লেভেলের ম্যাথ, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, কারণ একদিনে এত ম্যাথ পড়লে তখন মাথায় থাকবে না, কনফিউশন হবে। সো তোমরা, আমি যেগুলো দেখালাম এবং এর বাইরে যেগুলো আছে, দুই একটা আছে খুব বড় বড় ম্যাথ, এত বড় ম্যাথ করা লাগবে না, অনেক বড় ম্যাথ, তো আধা ঘন্টার উপরে সময় চলে যাবে। সো যে ম্যাথগুলো দেখালাম এগুলো একটু খুব ভালো করে, শুধু ম্যাথ মুখস্থ করার দরকার নেই, আমি জাস্ট কনসেপ্টটা দেখানোর চেষ্টা করতেছি, যে প্রত্যেকটা কনসেপ্ট, কারণ এখানে কথা চেঞ্জ হয়ে আসতে পারে, ভ্যালু চেঞ্জ হয়ে আসতে পারে, এর জন্য তোমরা খুব ভালোভাবে বুঝে করার চেষ্টা করবা। আর যদি না বুঝো, আমার যে ভিডিওটা ডেফিনেটলি আমি তোমাদের দিয়ে রাখবো, তো তোমরা তখন এটা দেখে নেবে যে আমি কিভাবে ব্যাখ্যা করতেছি। আর এরপরে না বুঝলে তো আমি আগামী ক্লাসে আসি। আর কারো কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে করতে পারো তোমরা। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, আচ্ছা, একটু তাহলে রোলগুলো একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে, আচ্ছা চ্যাট বক্সে দিয়ে দিছো। আচ্ছা, একটু রোলগুলো একটু কেউ কেউ একজন একটু রোলগুলো একটু ই করে নাও। তারেক আসছো না? তারেক বা কে পারবা? একটু রোলগুলো স্ক্রিনশট নিয়ে আমাকে একটু অ্যাড করে স্ক্রিনশট দিয়ে রাখছি স্যার। হ্যাঁ, দিয়ে রাখছো, সেটা ঠিক আছে। আমাকে একটু তাহলে একটু একসাথে করে আমাকে একটু মেসেঞ্জারে দিয়ে দাও। হ্যাঁ, আমার কাছে খাতা নাই, তো আমি তো শুয়ে শুয়ে পড়াচ্ছি, এই জন্য লিখতে পারতেছি না। হ্যাঁ, অনেকে ছিল কিন্তু, প্রায় 21-22 জন ছিল, কারো যাতে মিস না হয়। ঠিক আছে, আবার এটা নিয়ে যেতে হলো না যে কারো যাতে মিস না হয়। ঠিক আছে, একটু দেখে স্ক্রিনশট নিয়ে তারপর আমাকে পাঠাও। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যে কোনো একটা শুরু করবো আর কি। সম্ভবত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা নেক্সট ক্লাসে পড়বো, তারপর হলো হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা পড়বো। ঠিক আছে, আর যদি সময় থাকে তোমাদের, আমার মনে হচ্ছে তোমাদের পাওয়ার ফ্যাক্টর নিয়ে আইডিয়া কম, তোমরা পড়ছো আমি জানি না, আমি যদি সময় পাই ওই দুটা পড়ানোর পরে আমি তোমাদের পাওয়ার ফ্যাক্টর চ্যাপ্টারটা আরেকবার পড়াবো, একদিনে দেখাই দিব আর কি কনসেপ্টটা।
পাওয়ার ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমাদের পাওয়ার সিস্টেমের জন্য, ঠিক আছে? তো ওইটা নিয়ে আমাদের মানে মানে লো ইনফরমেশন থাকা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তো ঠিক আছে, তোমরা যারা আসছো সবাইকে ধন্যবাদ, তোমরা ক্লাসে ঠিক মতো আসবা, ঠিক আছে? তো আমি সব তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারো কি কিছু বলবা? হুম, কে কিছু বলবা? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।